আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আবারও আপনাদেরকে রহস্যময় পৃথিবীর কৌতূহলের নতুন আরও একটি ভৌতিক ঘটনার ভিডিওতে স্বাগতম। তো আমি ফাহিম চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি আমাবস্যার ঘটনা নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় ফেরা যাক। দিন চারেক হলো খুন হয়েছে ওপাড়ার কালাম মিয়ার ছেলে সজীব মিয়া। প্রকাশ্য দিন দুপুরে কে বা কারা জবাই করে খুন করেছে তাকে, এ নিয়ে মামলা হলেও এখনও কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি পুলিশ। এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। দানাপানি ছেড়ে দিয়েছে বলেই লোকটি কী বা করবে সে, ভবে যে আপন বলতে আর কেউই রইল না তার। সজীব ছেলে হিসাবে খুব ভালো এবং নম্রভদ্র ছিল, কারো সাথে কোনোদিনও ঝগড়া করতে দেখা যায়নি তাকে। তবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি সে। এই তো সেদিন খুন হওয়ার আগ মুহূর্তে কয়েকজন ছান্ডা পান্ডা ছেলের ললসার হাত থেকে প্রাণ বাঁচালো যতীন চন্দ্রের কলেজে পড়ুয়া মেয়েটার। হয়তো সে জের ধরেই খুন হয়ে থাকতে পারে সে। যাগ্গে বাবা, ওসব ভেবে আমার কাজ নেই। কোনো দিন দেখা যাবে যে আমাকেও খুন করে ফেলে রেখে হয়েছে ওই বড় রাস্তার মোড়ে। তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? অবাক হয়ে সুরেশ কাছে জানতে চাইল ফারুক। তো কি করব? আগাছা উপড়াতে গিয়ে নিজেই উপড়ে যাব? না বাবা, মরণকে আমি ভীষণ ভয় পাই। তার চেয়ে বরং কুলি মানুষ দুবেলা খেটে একবেলার খাবার জোগাড় করব। ওসব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের। ফারুক কিছু বলল না, তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না সে। রাতের বেলা সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে। এ সময় চৌধুরীর কলাবাগানের পথ ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো তারা। বাগানের মাঝখানটায় কেমন যেন খচখচ শব্দ হচ্ছে, গাছের পাতাগুলো কেমন যেন নড়ে উঠছে। অবস্থা পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে চাইল ফারুক, কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ। মাথায় ইশারা করে বুঝালো ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ রাত এখন অনেক, কমসে কম তো 12টা হবেই। তাছাড়া আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। যদি মন্দ কিছু হয়ে যায়, তখন সুরেশের কথায় যুক্তি আছে। তাই আর ওই দিকে না গিয়ে বাড়ির পথেই পুনরায় চলতে লাগলো তারা। কিছু দূর যাওয়ার পর দুজনেই মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে। ফারুক সাহস করে এগিয়ে চললেও সুরেশ কিন্তু প্রচণ্ড ভয়ে হচ্ছে। মনে মনে রাম রাম জপ করা শুরু করে দিয়েছে সে। শরীরটা যেন ক্রমেই অবশ হয়ে যাচ্ছে তার। হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়ে খাচ্ছেও না। অবস্থা বুঝতে পেরে তাই সুরেশের কাঁধে হাত চেপে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলো ফারুক। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ মটমট শব্দ করে তাদের একেবারে পায়ের সামনে এসে পড়লো একটা ঝোপঝাড়াল জামের ঢাল। তাই থমকে দাঁড়ালো তারা। কলিজাটা কেমন যেন কুঁচকে যেতে চাইল তাদের। শ্বাস প্রশ্বাস ওজনে থেমে গেলে ঠেকল। অনেক কষ্ট করে ভিতর থেকে একটা গরম হাওয়া যেন বের হয়ে আসলো দুজনের। এ সময় ধূপ করে নেমে পড়ল বৃষ্টি, সাথে বয়ে চলল ভীষণ ঝড়। একেবারে গাছ দেখা তাই দূর, একেবারেই গাছপালা ভেঙে পড়ার মতো দশা। অবস্থা বেগতি দেখে তারা দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে এসে উঠল চেয়ারম্যান বাড়িতে। কিন্তু রাত বেশি হওয়াতে ঘুমিয়ে পড়েছে সবাই। এখন কি করবে তারা? সুরেশ জিজ্ঞেস করলো। ফারুক কিছু না বলে তারা তড়িঘড়ি করে এগিয়ে চলল কামাল বাচ্চুর ঘরের দিকে। চেয়ারম্যানের খাস চাকর সে, তবে ফারুকের সাথে বেশ খাতির রয়েছে তার। দরজার সামনে এসে এলোপাথারি থাপড়াতে লাগলো কাঠের তৈরি দরজাটায়, কিন্তু বাইরের দরজায় বৃষ্টির কারণে কোনো শব্দই পৌঁছালো না বাচ্চুর কানে। তার উপর কাঁচা ঘুম, এ ঘুম কি এত সহজে ভাঙ্গে? এভাবে কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে জানালাটার কাছে গেল তারা। ধাক্কা দিতেই খট করে খুলে গেল সেটি। এবার বাচ্চুর মুখখানি। এদিকে বৃষ্টি ভিজে ভিজে শরীর যেন একেবারে জমে গিয়েছে।
সুরেশটা খানিক কাঁপতেও শুরু করে দিয়েছে। তাই আর দেরি না করে হাতের মুঠিতে কিছু পানি নিয়ে ফারুক ছুঁড়ে মারল বাচ্চুর দিকে। পানির স্বাদসত্ত্বে পরশ পেতেই আচমকা জেগে উঠল সে। উঠেই বিছানার দিকে তাকালো, কিন্তু অন্ধকারেই কিছু দেখা যাচ্ছে না। তাই হাতের অবস্থা বুঝতে চাইল। এদিকে আবারও বিছানায় পেশাব করে দিয়েছে সে। মনে মনে ভাবল, হয়রান খবর যে কবিরাজটাকে ভালো করে টাইট দিতে হবে। বেটা আমার সাথে বিটলামি, ভেজাল ওষুধ দেওয়া না, 2 দিনেই অ্যাকশন শেষ। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল আকাশে। জানালাটার দিকে চোখ পড়তেই আঁতকে উঠল বাচ্চু। ওমা, এ দুজোড়া চোখ ফেল ফেল করে চেয়ে আছে তার দিকে। ভয়ে কাঁথা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে দোয়া দুরুদ পড়তে লাগলো সে। এ সময় ফারুকের গলার আওয়াজ শুনতে পেয়ে আলগোছ উঠে বসলো। কোনো রকমে তাকালো জানালাটার দিকে। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে, ফলে ফারুককে চিনতে বেশি সময় লাগলো না তার। তাড়াতাড়ি করে বন্ধ দরজাটা খুলে দিলে ফারুক আর সুরেশ ঘরে ঢুকলো। এরপর দুজনকে দুটো শুকনো কাপড় আর একটা গামছা দিলে তা দিয়ে শরীরটা মুছে ভিজা কাপড়গুলো পাল্টে ফেললো তারা। ইতিমধ্যে বাচ্চু তার হারিকেনটাও প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এবার বল, এত রাতে তোমরা কোত্থেকে? অবাক হয়ে জিজ্ঞেস করলো বাচ্চু। আর বলো না ভাই, কাজ সেরে স্টেশন থেকে ফিরছিলাম, কিন্তু চৌধুরীর কলা বাগানটায় আসতেই কি সব কাণ্ড কারখানা করতে লাগলো। সুরজ তো ভয়ে কাঠ, আমিও কম ভয় পাইনি। এর মধ্যে বৃষ্টি আর ঝড় শুরু হলো। কোনো রকমে দৌড়ে তোমার কাছে এলাম। বেশ করেছ, এখন শুয়ে পড়ো দেখি, সকাল হলে বাড়ি যেওক্ষণ। হারিকেনের প্রদীপটা নিবু নিবু করে শুয়ে পড়লাম তারা। বাইরে তখনও ঝড় বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানির পাশাপাশি ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে ঘুমড়ে ঘুমড়ে মেঘের চিৎকার। যাই হোক, ভোরের আলো ফুটতেই ফারুক আর সুরেশ বাচ্চুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে। চৌধুরীর বাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল গত রাতের কথা। তাই কৌতূহলবশত বাগানে ঢুকলো তা। ঢুকে দেখলো চৌধুরীর ক্ষতবিক্ষত লাশ। ভিড়ে চমকে গেল তারা। সুরেশ তো দেখেই বিকট চিৎকার মেরে বসলো। ফারুক কোনো রকমে তার মুখ চেপে ধরে সেখান থেকে কেটে পড়ল যতক্ষণ না তাড়াতাড়ি সম্ভব। বাড়ি ফিরে দুজনেই নিমপাতা মেশানো গরম পানি দিয়ে গোসল করে সেরে নিল। কিন্তু আসল ঘটনা চেপে গেল সবার কাছে। তো এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লিসেনার, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা যদি আরও ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তো আমার এই ইমেল অ্যাড্রেসটিতে ঘটনা পাঠাবেন অবশ্যই। কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। আর ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraf10@gmail.com। এই ইমেল অ্যাড্রেসটিতে অডিও ক্লিপ আকারে এবং লিখে আপনারা ঘটনা পাঠাতে পারেন। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভয়ঙ্কর ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনও ভিডিওতে লাইক করেনি, ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। আর সম্প্রতি আমাদের 5K ফ্যামিলি হতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।